পরিমাপ কি? কোনো কিছু পরিমাপ করার অর্থ কি? কোনো কিছু পরিমাপ করার অর্থ হলো সেই জিনিসের পরিমাণ নির্ণয় করা। তাহলে পরিমাপের ডেফিনেশন কি হবে? পরিমাপের ডেফিনেশন হবে কোনো কিছুর, কোনো কিছুর বলতে কোনো বস্তু বা বস্তু সামগ্রীর, যে কোনো কিছুর ব্র্যাকেটে বস্তু বা বস্তু সামগ্রী পরিমাণ নির্ণয়কে পরিমাপ করে। ঠিক আছে? কোনো বস্তু বা বস্তু সামগ্রীর পরিমাণ নির্ণয়কে বলা হয় পরিমাপ। ঠিক। এবার এই পরিমাপ কি পরিমাপ করি আমরা? আমরা কোনো কিছুর কি কি পরিমাপ করতে পারি? এই যে ধরো আমরা দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকানে গিয়ে আমরা কোনো সবজির বাজারে গেলাম বা কোনো কিছু কিনতে গেলাম, ফল কিনতে গেলাম, তখন আমরা কি বলি? 1 কেজি দিন বা 1 কিলো দিন বা 500 গ্রাম দিন বা 250 গ্রাম দিন, এগুলোই তো বলি। তো এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো অ্যাকচুয়ালি আমাদের পরিমাণ করা। মানে হচ্ছে 250 গ্রাম, 500 গ্রাম, এগুলো হচ্ছে পরিমাণের ভ্যালু। এগুলোকে আমরা পরিমাপ করি। এবং এগুলো দিয়ে আমরা কি পরিমাপ করি? এগুলো দিয়ে আমরা বস্তুটার ভর বা ভার বা ওজন পরিমাপ করি। ঠিক আছে? এই যে 1 কিলোগ্রাম, 250 গ্রাম, এগুলো হচ্ছে বস্তুর ওজন পরিমাপ করা হচ্ছে। ওকে? তাহলে অ্যাকচুয়ালি পরিমাপের জন্য কি কি পরিমাপ করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে? আমাদের দৈনন্দিন জীবনে কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, কোনো বস্তুর দৈর্ঘ্য কতটা লম্বা, কতটা চওড়া, এই যে দৈর্ঘ্য, ভর বা ওজন, ঠিক আছে? সময়, ঠিক এগুলো আমরা পরিমাপ করতে, সময় কি করে পরিমাপ করি? সময় আমরা পরিমাপ করি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এগুলো হচ্ছে পরিমাপ। ওকে? বা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 50 সেকেন্ড, এগুলো হচ্ছে পরিমাপ। দৈর্ঘ্য, ভর, সময়, মূলত আমরা এই তিনটে জিনিসই পরিমাপ করে থাকি। কিন্তু শুধুমাত্র তাই নয়, তোমরা এখনই বলবে স্যার শুধুমাত্র আমরা কতটা লম্বা, কতটা চওড়া বা কতটা সময় হলো এগুলো কি শুধু পরিমাপ করি? তা নয়। এর সাথে এর সাথে আমরা আরো কিছু জিনিস পরিমাপ করি। যেমন আয়তন, আয়তন, ঠিক, ঘনত্ব, যে আমরা দুধ কিনতে গেলাম, দুধটা কতটা ঘন, ঘনত্ব, আয়তন, ঠিক। তারপর হচ্ছে কোন একটা জায়গা কিনলাম, জায়গাটা কতটা কভার করে আছে, ক্ষেত্রফল, ঠিক। কোন একটা জমি কিনেছি, জমির চারিদিক দিয়ে বেড়া দিতে হবে, ঘিরতে হবে, সেটা হচ্ছে পরিসীমা। এই সমস্ত জিনিস, আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা পরিমাপ করে থাকি। ঠিক। তার মধ্যে তার মধ্যে মনে রাখবে যে কোনো কিছু পরিমাপের জন্য মেন হচ্ছে এই তিনটে: দৈর্ঘ্য, ভর আর সময়। কেন? কারণ এই তিনটে, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে এমন রাশি যেগুলো দিয়ে বাকি সবাইকে প্রকাশ করা যায়। এবার হচ্ছে রাশি কি? আমি বললাম তোমাদের রাশি, এই তিনটে এমন রাশি। রাশি কি? রাশি হলো, রাশি কি? দেখো, এবার প্রশ্ন হলো দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো পরিমাপ করছি, এগুলো ভিত্তিতে রাশির কথা উঠলো। তাহলে রাশিটা কি? রাশি হলো এমন একটা মেজারমেন্ট, রাশি হলো এমন একটা মেজারমেন্ট যেটা দিয়ে পরিমাপ করা হয়। ঠিক আছে না? রাশি কি? রাশি হলো এমন একটা মেজারমেন্ট, ওকে, যেটা দিয়ে পরিমাপ করা হয়। অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু পরিমাপ করতে পারবে সবই হচ্ছে রাশি। এই দুনিয়াতে যা কিছু পরিমাপ করতে পারবে, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য একটা রাশি। ভর পরিমাপ করা যায়, ভর একটা রাশি। সময় পরিমাপ করা যায়, সময় একটা রাশি। আয়তন, ক্ষেত্রফল, সব পরিমাপ করা যায়, এগুলো সব হচ্ছে এক একটা রাশি। তাহলে রাশি কি? রাশি হলো, রাশি কি? রাশি হলো যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো বিষয় বা বস্তুকে রাশি বলে। রাশি কি? যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ ভালো ভাষায় বললে পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য যে কোনো, যে কোনো প্রাকৃতিক বিষয় বা বস্তুকে রাশি বলে।
তাহলে পরিমাপযোগ্য বলতে কি কি পরিমাপযোগ্য? দৈর্ঘ্য পরিমাপযোগ্য, ভর পরিমাপযোগ্য, সময় পরিমাপযোগ্য, আয়তন পরিমাপযোগ্য, ঘনত্ব পরিমাপযোগ্য, ক্ষেত্রফল পরিমাপযোগ্য, পরিসীমা পরিমাপযোগ্য, এগুলো সবই পরিমাপযোগ্য। তাই এরা সবাই হচ্ছে কি? রাশি। তাই এরা সবাই কি? এরা সবাই হচ্ছে রাশি। ওকে, এবার এই রাশির দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটা হচ্ছে মূলত, কারণ হচ্ছে এগুলো দিয়েই বাকি সমস্ত রাশিকে প্রকাশ করা যায়। দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটেই হচ্ছে মেন প্রধান, কারণ এই তিনটের বেসিসে বাকি সবাইকে প্রকাশ করা যায়। অর্থাৎ দৈর্ঘ্য জানা থাকলে আয়তন বের করা যায়, দৈর্ঘ্য জানা থাকলে আয়তন বের করা যায়, দৈর্ঘ্য ভর দুটোই জানা থাকলে ঘনত্ব বের করা যায়, দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল বের করা যায়। ঠিক, অর্থাৎ কি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তারপরে যে আরো কিছু হবে, যেমন ধরো এই যে আমরা বলি 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে 45 কিলোমিটারটা কি? এটা একটা ডিস্টেন্স, দৈর্ঘ্য। পার ঘন্টা মানে সময়। দেখো দৈর্ঘ্য আর সময়ের উপর নির্ভর করে আছে গতিবেগটা। 45 কিলোমিটার পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় 45 কিলোমিটার অতিক্রম হয়। তাহলে এই যে দৈর্ঘ্য আর সময় দুটোই মেনশন করে আমাদের গতিবেগ আসছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম দৈর্ঘ্য, ভর আর সময় এই তিনটের উপর বেস করে কখনো দুজনের কম্বিনেশন নিয়ে, কখনো তিনজনের কম্বিনেশন নিয়ে, কখনো বা ইন্ডিভিজুয়ালি এরা তিনজন কি করছে? বাকি সমস্ত রাশিকে প্রকাশ করছে। তাই এই দৈর্ঘ্য, ভর, সময়কে আমরা বলবো কি? প্রধান রাশি বা মূল রাশি বা মৌলিক রাশি। কি বললাম? বোঝা গেল? যেহেতু দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটে দ্বারা, এই তিনটে পরিমাপ দ্বারা আয়তন, ঘনত্ব, ক্ষেত্রফল, পরিসীমা এদের সমস্তকে পরিমাপ করা যায়। তাই এদেরকে আমরা বলবো কি রাশি? আমরা বলবো এদেরকে মূল রাশি বা মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ইউনিটস। রাশিকে ইংলিশে কি বলে? রাশিকে ইংলিশে বলা হয় ইউনিটস। ওকে, ইউনিটস বলে। রাশিকে অ্যাকচুয়ালি ইউনিটস বলে, এককে ইংলিশ বলে, ইউনিট বলে, এটাকে কোয়ান্টিটি বলে। রাশিকে ইংলিশে কি বলে? কোয়ান্টিটি বলে। ওকে, তাহলে এই রাশি বা কোয়ান্টিটি, তাহলে আমরা দেখতে পেলাম এই রাশি বা কোয়ান্টিটি, আমরা দুটো আলাদা পার্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা রাশি বা কোয়ান্টিটির দুটো পার্ট দেখতে পেলাম। একটাতে দেখলাম দৈর্ঘ্য, ভর, সময় এরা আছে। দৈর্ঘ্য একটাতে আছে, আমাদের একটা পার্টে হচ্ছে দৈর্ঘ্য আছে, ভর আছে আর সময় আছে। এই তিনজন আছে, এবং এই তিনজন মূলত কারোর হেল্প ছাড়াই প্রকাশ পায়। তাই এদের বলা হয় মূল রাশি। তাই দৈর্ঘ্য, ভর, সময় এই তিনজনকে বলা হয় মূল রাশি। তাহলে রাশির একটা ভাগ কি পেলাম? মূল রাশি বা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, যা বলবে। মূল রাশি বলতে পারো, মৌলিক রাশিও বলতে পারো, প্রাথমিক রাশিও বলতে পারো। তাহলে রাশির একটা টাইপ পেলাম, মৌলিক রাশি। ওকে, বা মূল রাশি। আর আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ দেখতে পাচ্ছি কারা আছে? আরেকটা টাইপের মধ্যে আয়তন আছে, ঘনত্ব আছে। আরেকটা টাইপের মধ্যে কারা আছে? আয়তন, ঘনত্ব, ক্ষেত্রফল, গতিবেগ। এগুলো তো পরিমাপ হচ্ছে, এগুলোকেও তো আমি পরিমাপ করতে পারি, তাই এগুলোও রাশি। তাই এইগুলোও রাশি। কিন্তু এই রাশিগুলো দেখো প্রকাশ পাওয়ার জন্য, এই রাশিগুলোকে প্রকাশ পাওয়ার জন্য কার উপর ওয়েট করতে হচ্ছে? এই রাশিগুলোকে প্রকাশ পাওয়ার জন্য কার উপর ওয়েট করতে হচ্ছে? দৈর্ঘ্য, ভর, সময়ের উপর ওয়েট করতে হচ্ছে। তাই এগুলোকে আমরা বলি লব্ধ রাশি। ওকে, তাহলে রাশির দেখলাম দুটো ভাগ, একটা দেখলাম মূল রাশি বা মৌলিক রাশি, ঠিক আছে। আরেকটাকে বলা হয় লব্ধ রাশি। লব্ধ কথার অর্থ কি? যেগুলো লব্ধ হয়, মানে ইংলিশে বললে ডিরাইভড। লব্ধ হয় মানে কি? যেগুলো অন্য একটা জায়গা থেকে পাওয়া যায়। লব্ধ হওয়া, কোনো কিছু লব্ধ হওয়াটা শুদ্ধ বাংলা কথা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো কিছু থেকে পাওয়া। কোনো কিছু থেকে যদি তুমি কিছু পাও, সেটাকে আমরা বলি লব্ধ হচ্ছে, ঠিক আছে। এবং ইংলিশে কি কোনো কিছুর থেকে কিছু পাওয়া বা কিছু ইনফরমেশন, নতুন ইনোভেশন কিছু হওয়াকে আমরা বলি ডিরাইভড হওয়া। তাই এগুলোকে বলা হয় ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক। আর মৌলিক রাশিকে কি বলে? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে রাশির দুটো ভাগ দেখলাম। একটাকে বলি আমরা মূল রাশি বা মৌলিক রাশি, আর আরেকটাকে বলি আমরা লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। মূল রাশি বা মৌলিক রাশি কি? নামের মধ্যেই আছে। মূল রাশি মানে কি? এরা মূলত একা একাই থাকে, এদেরকে প্রকাশ পাওয়ার জন্য কারো হেল্প লাগে না, তাই এরা মূল রাশি বা মৌলিক রাশি।
আর বাকি লব্ধ রাশি কি? লব্ধ রাশি হলো এমন রাশি, লব্ধ রাশি হলো সেই সমস্ত রাশি যাদেরকে যাদেরকে প্রকাশ করতে গেলে বা যাদেরকে ডিরাইভড করা হয় মৌলিক রাশি থেকে, যাদেরকে লব্ধ করা হয় মৌলিক রাশি থেকে। লব্ধ রাশি কি? লব্ধ রাশি হলো কিছু রাশি যাদেরকে ডিরাইভ করা হয় বা লব্ধ করা হয় মৌলিক রাশি থেকে। ওকে, তাহলে আমরা একটু ডেফিনেশনটা একটু লিখে নিই। মূল রাশি বা মৌলিক রাশি ডেফিনেশন তাহলে কি হবে? মূল রাশি বা মৌলিক রাশি ডেফিনেশন তাহলে কি হবে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি। মৌলিক রাশি, মূল রাশি বা মৌলিক রাশি এর ডেফিনেশন কি হবে? যে সমস্ত রাশি, দেখো একটু আগে আমরা কি দেখলাম, একে একে প্রকাশ পাচ্ছে, তাহলে আমরা কি বলবো? যে সমস্ত রাশি পরিমাপের জন্য অপর কোন রাশির ওপর নির্ভর করতে হয় না, অর্থাৎ স্বাধীনভাবে প্রকাশ পায়, তাদের মৌলিক রাশি বলে। উদাহরণ কি হবে? এই যে কোন, আমি যদি বলি একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব কত, তোমরা বলবে স্যার 5 কিলোমিটার। এবার বলো 5 কিলোমিটারটা প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির হেল্প নিতে হলো না? স্কেল নিয়ে কি মাপলেই হবে? বলো, এই যে 5 কিলোমিটার প্রকাশ করার জন্য কারো হেল্প লাগছে কি? লাগছে না। তাহলে এই যে 5 কিলোমিটার যেটা বললে সেটা অ্যাকচুয়ালি কি পরিমাপ করলে? দূরত্ব। আর দূরত্ব মানে কি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কি রাশি হলো? মৌলিক রাশি। আচ্ছা, যদি বলি এখন ঘড়িতে কটা বাজে, সময় কত, তোমরা বলবে স্যার 7টা 50। তাহলে এই যে 7টা 50 কথাটা বললে, এটার জন্য কি কারোর ওপর নির্ভর করতে হলো না ডিরেক্টলি পরিমাপ হচ্ছে? ডিরেক্টলি হচ্ছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব, সময়, ওজন, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মৌলিক রাশি বা মূল রাশি। ঠিক আছে, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মৌলিক রাশি বা মূল রাশি। ঠিক আছে, তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ হবে দৈর্ঘ্য, ভর আর সময়। এই তিনটে হচ্ছে মৌলিক রাশি। ঠিক আছে, আরো কিছু মৌলিক রাশি হয়, আরো কিছু মৌলিক রাশি হয়, যেমন যেমন আরো কিছু মৌলিক রাশি হয়। কি কি হয়? মূলত এই তিনটা মেন, এই তিনটা হচ্ছে মেন, সবচেয়ে বেশি দরকার পড়ে এই তিনটে রাশি। এছাড়া আরো কিছু হয়, যেমন যদি বলি যে তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপের জন্য কারোর উপর হেল্প করতে হয় না? আজকে টেম্পারেচার কত ডিরেক্ট বলা যাবে না? অন্য কোনো রাশির উপর হেল্প লাগবে? টেম্পারেচার পরিমাপের জন্য কি দৈর্ঘ্য বা দূরত্ব কারো হেল্প লাগবে? না। তাহলে তাপমাত্রা কি রাশি? মৌলিক রাশি। ঠিক আছে, তারপর যদি তোমাদের বলি যে আচ্ছা বলো তো, আহ এটা টেম্পারেচার গেল। যদি তোমাদের বলি যে তোমাদের সাবমিটারে কতটা ইলেকট্রিক কারেন্ট কনজিউম হচ্ছে, তো এটার জন্য দেখবে সাবমিটারের গায়ে লেখা থাকে 183, 285। এগুলো কি অ্যাকচুয়ালি? ইউনিট। ইউনিট। তো এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাপার জন্য একক, তাই না? তো এটার জন্য কি কারোর উপর নির্ভর করতে হচ্ছে না? তাহলে এটাও কি? এটাও মৌলিক রাশি। আচ্ছা,
তারপর হচ্ছে এই যে আরেকটা ভালো ভাষায় বলা হয় দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য মানে একটা দ্বীপ, দ্বীপ কথা হচ্ছে লাইট, লাইটের দীপন প্রাবল্য কথাটা বললে তোমাদের হয়তো খুব অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এখন যদি এর ইংলিশ ওয়ার্ডটা বলি তোমরা ইজিলি বুঝবে। ইংলিশ ওয়ার্ডটা কি? লুমিনাস ইন্টেন্সিটি। মানে কি? এই যে দেখো তোমরা একটা কোম্পানির নামও এর নামে আছে, লুমিনাস। মানে এরা কি করে, কতটা জোরালো আলো হচ্ছে, কতটা জোরালো ফ্যান ঘুরছে, এগুলো পরিমাপ, এগুলোর জন্য কারোর উপর নির্ভর করতে হয় না। এটাও হচ্ছে আমাদের কি একক? মৌলিক একক বা মূল রাশি। বোঝা গেছে? কিন্তু 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 যদি যদি আমরা বলি যে তোমার গতিবেগ কত, ট্রেনের গতিবেগ কত, বন্দে ভারতের গতিবেগ কত, তো এই যে গতিবেগ বলছি, গতিবেগ বলার জন্য আমাকে কি করতে হচ্ছে? একটা একক সময়ের রেসপেক্টে, সেটা 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, কতটা দূরত্ব ট্রাভেল হচ্ছে সেটা দেখতে হচ্ছে, তাই না? তার মানে সময়ও মাপতে হচ্ছে, আবার দৈর্ঘ্য মাপতে হচ্ছে। সময়ও মাপতে হচ্ছে, দৈর্ঘ্য মাপতে হচ্ছে, তবে আমি গতিবেগ মাপতে পারছি। তাই গতিবেগ কি রাশি হয়ে যাবে? লব্ধ রাশি। কেন? কারণ গতিবেগ কোথা থেকে লব্ধ হচ্ছে? সময় আর দৈর্ঘ্য থেকে। তাই লব্ধ রাশির ডেফিনেশন কি হবে? লব্ধ রাশি লেখো, লেখো লব্ধ রাশি। সবাই নোট ডাউন করছো তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। লব্ধ রাশি লেখো। যে সকল রাশি, যে সকল রাশি স্বাধীনভাবে প্রকাশ হতে পারে না, মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদের লব্ধ রাশি বলে, তাদের লব্ধ রাশি বলে। ওকে, তার লব্ধ রাশির উদাহরণ কি হবে বলো নিজেরাই? আয়তন, ঘনত্ব, ক্ষেত্রফল, গতিবেগ। ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব। ঠিক, একদম, আয়তন, ক্ষেত্রফল, ঠিক, চাপ, ঘনত্ব, প্রেসার যেটা বলে, বল, ফোর্স, যেটা কতটা বল কার্যকারী হলো, এগুলো সব লব্ধ রাশি ইত্যাদি। ওকে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট পয়েন্টে লেখো। নেক্সট পয়েন্টে আসবে কি? এই যে রাশির এতগুলো কথা বলছি, তাহলে রাশি পরিমাপ করার জন্য একটা তো কিছু দরকার, যেটা দিয়ে ধরুন আমি ওজন পরিমাপ করছি। এই যে আমি ওজন পরিমাপ করতে গিয়ে বলছি 5 কেজি আলু, 10 কেজি চাল, তাহলে এই যে কেজি কথাটা ইউজ করছি, তার মানে এই কেজি কথাটা কি? কেজি কথাটা হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা কি করছি? আমাদের রাশির পরিমাপ বোঝাচ্ছি। তাহলে রাশি শুধু পরিমাপ করলেই হলো না। রাশি কি? রাশি হচ্ছে যেটাই পরিমাপ করতে পারবে সেটাই রাশি। এবার রাশি যে পরিমাপ করলে সেটা কতটা পরিমাণ হলো এটা বোঝানোর জন্য তো একটা মাধ্যম দরকার। তাহলে কতটা পরিমাণ এটা বোঝাতে যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে বলা হয় একক। পরিমাপ বোঝাতে যে মাধ্যম ব্যবহার করা হয় সেটাকে বলা হয় একক। তাহলে এককের ডেফিনেশন কি হবে? রাশি পরিমাপের জন্য লেখো, একক বলে হেডিং দাও, একক লেখো। রাশি পরিমাপের জন্য, রাশি পরিমাপের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ রাশি পরিমাপের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা যায়, অর্থাৎ যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা যায় তাকে একক বলে। স্যার রিপিট করুন। বললাম যে রাশি পরিমাপের জন্য
রাশি পরিমাপের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় অর্থাৎ যার সঙ্গে তুলনা করে রাশির পরিমাপের প্রকাশ হয় তাকে ইউনিট বা একক বলে। তাকে একক বা ইউনিট বলে। বলো, এটা ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। সবাই লিখতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার এই এককের আবার, এই যে এককের কথা বললাম, একক আবার বিভিন্ন পদ্ধতির হয়। এই একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি হয়, ঠিক আছে না? একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি লিখে রাখো, হেডিং করো একক পরিমাপের পদ্ধতি। একক পরিমাপে মূলত তিনটে পদ্ধতি আছে। একটাকে বলি আমরা সিজিএস পদ্ধতি, আরেকটাকে বলি আমরা এমকেএস পদ্ধতি, আরেকটাকে বলি আমরা, আরো একটা হয় এটাও লিখে নাও, এফপিএস পদ্ধতি, আর একটাকে বলি আমরা এসআই পদ্ধতি। ঠিক আছে, একক পরিমাপের চারটে পদ্ধতি হয়, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এসআই পদ্ধতি। মূলত এই চারটে পদ্ধতি হয়। সিজিএস এর পুরো নাম কি? সিজিএস এর পুরো নাম হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস এর পুরো নাম কি? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। ওকে, একক পরিমাপের চারটে পদ্ধতি, সিজিএস, এমকেএস, এফপিএস আর এসআই। সিজিএস এর পুরো নাম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস এর পুরো নাম কি? মিটার কিলোমিটার সেকেন্ড। কিলোমিটার না, কিলোগ্রাম। হ্যাঁ। কিলোগ্রাম সেকেন্ড। এফপিএস এর পুরো নাম কি? ফোর্স ফুট, তারপর পাউন্ডাল সেকেন্ড। আর এসআই কি? এসআই হচ্ছে একটা আন্তর্জাতিক ইউনিট, স্ট্যাটিস্টিক্যাল ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, কারণ এসআই এর ওইভাবে কোনো পুরো নাম হয় না, কারণ এসআই পদ্ধতিতে অনেক কটা ইউনিট থাকে। আমি এসআই পদ্ধতিতে পরে ডিসকাস করছি, আগে সিজিএস, এমকেএস আর এফপিএস একটু বলে দিই। আমি এসআই নিয়ে পরে ডিসকাশনে আসছি, আগে সিজিএস আর এমকেএস আর এফপিএস নিয়ে ডিসকাস করি, তারপরে এসআই নিয়ে ডিসকাস করবো। তোমরা এসআই এর নিচে এখন কিছু ফুল ফর্ম লিখো না, ওটা আমি পরে ডিসকাস করছি, আগে এই তিনটে ডিসকাস করি। দেখো, তিনটে পদ্ধতিতেই ভালো করে তাদের নামের ফুল ফর্মটা লক্ষ্য করো। তিনটে পদ্ধতিরই নামের ফুল ফর্মটা লক্ষ্য করো, দেখতে পাবে যে তিনটে পদ্ধতিতে একটা সিকোয়েন্স মেনটেন হয়েছে। কি সিকোয়েন্স মেনটেন হয়েছে? প্রথমে দৈর্ঘ্যের পরিমাপ, মাঝখানে ওজনের পরিমাপ, লাস্টে সময়ের পরিমাপ। অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এখানে এই তিনটে পদ্ধতিতে দেখো কি সিকোয়েন্স মেনটেন হয়েছে। এই তিনটে পদ্ধতিতে কমনলি কি সিকোয়েন্স মেনটেন হয়েছে? দৈর্ঘ্য, ভর আর সময়, এই সিকোয়েন্স মেনটেন হয়েছে না? বলো, এই সিকোয়েন্স মেনটেন হয়েছে তো? কি করে? সিজিএস পদ্ধতি দেখো, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড।
এমকেএস পদ্ধতি দেখো, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতি দেখো, দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে এই সিজিএস, এমকেএস আর এফপিএস তিনটে পদ্ধতিতেই দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ করা হয়। দৈর্ঘ্য, ভর, সময় কি এগুলোর মৌলিক একক। তাহলে সিজিএস, এমকেএস আর এফপিএস পদ্ধতিতে, সিজিএস, এমকেএস আর এফপিএস পদ্ধতিতে কার কোনগুলো মৌলিক একক? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড এটা মৌলিক একক। এমকেএস পদ্ধতিতে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এটা মৌলিক একক। এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড, সেকেন্ড এটা মৌলিক একক। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। তো বলো, এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লে বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তাহলে এবার বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে এসআই। কেন বললাম এসআই নিয়ে পরে আলোচনা করব? কারণ নোটিস করে দেখো, বাকিদের ক্ষেত্রে মূল একক মাত্র তিনটে। বাকি পদ্ধতির ক্ষেত্রে সিজিএস হোক, এমকেএস হোক, এফপিএস হোক, মূল একক মাত্র কটা? মাত্র তিনটে। কে কে মূল একক এই পদ্ধতিগুলোতে? মূল একক কি কি পেলে? দৈর্ঘ্য, ভর আর সময়। তাহলে এখানে আমরা সিজিএস, এমকেএস আর এফপিএস পদ্ধতিতে, এই পদ্ধতিতে মূলত তিনটি মূল একক বা মৌলিক একক আছে। সিজিএস, এমকেএস আর এফপিএস বলতে মেনলি তিনটে মৌলিক একক আছে। কি কে সেটা? দৈর্ঘ্যের একক, ভরের একক আর সময়ের একক। তাহলে এসআই কোথায় আলাদা? এসআই মনে রাখবে, এসআই পদ্ধতিতে মনে রাখবে যে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক পরিমাপ হয়, এটা মূল একক। ভরের একক পরিমাপ হয়, এটাও মূল একক। সময়ের একক পরিমাপ হয়, এটাও মূল একক। কিন্তু কিন্তু এগুলো ছাড়াও আরো চারটে একক আছে যেগুলো এসআই পদ্ধতিতে পরিমাপ হয়, ওগুলো কি? দেখো, একটা অলরেডি তোমরা জানোই, যেটা মূল একক হয়, এবং সেটা দেখো বাকিদের ক্ষেত্রে মেনশন নেই। তাহলে সেটা কোথায় মেনশন হবে? আমাদের এসআই পদ্ধতিতে। সেটা কি? তাপমাত্রা। আমি অলরেডি আগে ডিসকাস করে দিয়েছি। তাপমাত্রা হচ্ছে একটা মূল একক, সেটাকে কে পরিমাপ করে? এসআই পদ্ধতিতে পরিমাপ করে। তাপমাত্রা একটা মূল একক, সেটাকে কে পরিমাপ করে? সেটাকে এসআই পদ্ধতিতে পরিমাপ করা যায়। আর কি? সেটাও আমি ডিসকাস করেছি। বাড়ির ইলেকট্রিক মিটার কথা বলেছি, ইলেকট্রিক মিটারের কথা বলেছি। সেটাকে আমরা কি বলি? বিদ্যুতের প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ। সেটাকে আমরা কি বলি? বৈদ্যুতিক প্রবাহ। বৈদ্যুতিক প্রবাহ কিন্তু আমরা এসআই পদ্ধতিতে পরিমাপ করতে পারি, কারণ বৈদ্যুতিক প্রবাহ একটা মৌলিক একক। নেক্সট 6 নম্বরেটাও আমি বলে দিয়েছি, লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য। যে একটা দীপন মানে একটা লাইট, দীপন লাইট হতে পারে, ফ্যান হতে পারে। দীপন প্রাবল্য সেটা কতটা জোরালো, এটার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ক্যান্ডেলা ব্যবহার করে থাকি। ঠিক আছে, দীপন প্রাবল্য যেটা রয়েছে সেটাও মৌলিক একক, কারণ এই দীপন প্রাবল্য পরিমাপের জন্য কারোর দরকার পড়ে না। আর 7 নম্বরে থাকে হচ্ছে পদার্থের পরিমাণ। তো আমরা দেখতে পেলাম দৈর্ঘ্য, ভর, সময় ছাড়াও আরো কিছু জিনিস হয় যাদের পরিমাপের জন্য কারো হেল্প লাগে না। দৈর্ঘ্য, ভর, সময় ছাড়াও আরো কিছু জিনিস হয় যাদেরকে প্রকাশ করার জন্য কারো হেল্প লাগে না। সেগুলো কি? তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য। তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য, এগুলো আমরা সরাসরি এদের একক প্রকাশ করি। এদেরকে প্রকাশ করার জন্য কারোর হেল্প লাগে না, অর্থাৎ এগুলো সবই মূল একক বা মৌলিক একক। তাই এগুলো কোথায় কাউন্ট হচ্ছে? এসআই পদ্ধতিতে কাউন্ট হচ্ছে। এবার প্রশ্ন হলো, তাহলে এসআই এর নামটা তাহলে কি হওয়া উচিত স্যার? এসআই ফর এস ফর সিস্টেম, এ ফর সিস্টেম, আই ফর ইন্টারন্যাশনাল। মানে কি? এটা সব জায়গায় গৃহীত। এসআই পদ্ধতিতে
এসআই পদ্ধতিতে যেহেতু ম্যাক্সিমাম নাম্বারস অফ ফান্ডামেন্টাল ইউনিটস আছে, এসআই পদ্ধতি যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, তাই এসআই পদ্ধতি গোটা ইন্টারন্যাশনালে ব্যবহার হয়। যেহেতু এসআই পদ্ধতিতে বাকি পদ্ধতিগুলোর তুলনায় এসআই পদ্ধতিতে যেহেতু আরো চারটে অতিরিক্ত কি রয়েছে, মূল একক রয়েছে বা মৌলিক একক রয়েছে, তাই তাই এখানে আমরা বলতে পারি যে এসআই মানে হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা গোটা ইন্টারন্যাশনালেই চলে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু সব জায়গায় চলে না, কিন্তু এই যে সিস্টেম এসআই পদ্ধতি, এখানে যে সমস্ত মৌলিক এককগুলো রয়েছে ওকে, সেগুলো গোটা ইন্টারন্যাশনালেও ইউজ হয়। তাই এসআই পদ্ধতিকে আমরা কি বলবো, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এসআই পদ্ধতিকে আমরা কি বলবো, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। बाद में फोन कर रहा हूँ क्लास में, ठीक है ना। ওকে, বলো এই পর্যন্ত সকলের কি ক্লিয়ার হয়েছে কোনটা এসআই পদ্ধতি কোনটা সিজিএস পদ্ধতি? তাহলে বলো তো দেখি, এসআই পদ্ধতিতে কটা রাশি রয়েছে, কটা রাশির পরিমাপ হয় এসআই পদ্ধতিতে? 7টি স্যার। আর বাকিগুলোতে? 7টি স্যার। আর বাকিগুলোতে 3টি। এসআই পদ্ধতির পুরো নাম কি বললাম? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। ভেরি গুড। ওকে, আচ্ছা বলো, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর এপিএস পদ্ধতি, তিনটে পদ্ধতির নাম বললাম। ওকে, এবার আমাকে বলো যে সিজিএস পদ্ধতির ফুল ফর্ম আমি কি বললাম? মিটার গ্রাম ফর সেকেন্ড। তাই বললাম, সিজিএস বলেছি, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। হ্যাঁ স্যার। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বললাম। এমকেএস পদ্ধতির ফুল ফর্ম কি বললাম? মিটার কিলোগ্রাম সেকেন্ড। ওকে, ভেরি গুড। আর এপিএস পদ্ধতির ফুল ফর্ম কি বললাম? ফুড পাউন্ডার সেকেন্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা বলো তো দেখি, খাতা বন্ধ করে বলার চেষ্টা করবে। বলো, এসআই পদ্ধতিতে যে কটা রাশির পরিমাপ করা যায় সেটা হচ্ছে 7টা রাশি। কোন কোন রাশির পরিমাপ করা যায়? দৈর্ঘ্য, বৈদ্যুতিক প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থ পরিমাপ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পেলাম এসআই পদ্ধতিতে টোটাল 7টা রাশির পরিমাপ করা যায়। কি কি? দৈর্ঘ্য, ভর, সময় কমন, এটা সবার ক্ষেত্রেই হয়। বাকি আরো এক্সট্রা কি কি থাকছে? বাকি আরো এক্সট্রা থাকছে আমাদের তাপমাত্রা প্রকাশের জন্য কারো হেল্প লাগে না, একাই প্রকাশ পায়, ডিরেক্ট পরিমাপ করা যায়। দীপন প্রাবল্য মানে লুমিনাস ইন্টেন্সিটি, কতটা জোরালো আলো হচ্ছে, কতটা জোরে ফ্যান ঘুরছে। শুধু মনে রাখবে, লুমিনাস কোম্পানির নাম মনে রাখলে মনে থেকে যাবে, লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা দীপন প্রাবল্য, বাংলাটা মনে রাখতে পারবে না আমিও জানি, খুব খটোমটো নাম, কিন্তু লুমিনাস ইন্টেন্সিটিটা মনে থেকে যাবে। আচ্ছা, তারপর আর কি হয়? পদার্থের পরিমাণ বলতে কি বোঝায়? পদার্থের পরিমাণ বলতে একটা পদার্থে কতটা পরিমাণ অণু আছে, কতটা পরিমাণ পরমাণু আছে, এই যেগুলো মোল দিয়ে প্রকাশ করা হয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতটা ব্যবহার না হলেও কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে এর ব্যবহার রয়েছে। ঠিক আছে, পদার্থের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করা হয়। আমি লিখিয়ে দেবো, একটু পরে লিখে দেবো কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আর আরেকটা কি রয়েছে আমাদের? আরেকটা রয়েছে আমার তড়িৎ প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ। ঠিক আছে, কতটা বিদ্যুৎ আমাদের লাগছে, কতটা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এগুলো পরিমাপ করা যায়। ওকে, চলো এবার তাহলে আমরা জেনে নেব যে দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করা হয় এসআই পদ্ধতিতে, হচ্ছে আমাদের ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এবার আমরা জেনে নেব এসআই পদ্ধতিতে এই যে রাশিগুলো পরিমাপ করা হচ্ছে তাদের একক কি। এবার আমরা জেনে নেব এসআই পদ্ধতিতে যে রাশিগুলো পরিমাপ করা হচ্ছে তাদের একক কি কি। সুতরাং পাশাপাশি লিখতে থাকো, দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় মিটার দিয়ে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় মিটার দিয়ে। ভরকে প্রকাশ করা হয় কি দিয়ে, কে বলতে পারবে? গ্রাম। না, কিলোগ্রাম।
কিলোগ্রাম লিখে রাখবো, আমার লেখার জায়গা নেই বলে আমি কেজি লিখছি শর্টে, তোমরা পরিষ্কার লিখে রাখবে। ভরের পাশে লিখবে একক। এগুলো রাশি, বুঝলে? এগুলো এসআই পদ্ধতিতে এই রাশিগুলো পরিমাপ হচ্ছে, দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো সব রাশি। আর এই যে এখন যেগুলো বলছি এগুলো হচ্ছে একক, এই রাশিগুলোর একক। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করবে মিটারে, মিটার দিয়ে প্রকাশ করবে। পরিমাপ করবে দৈর্ঘ্য, যেটা পরিমাপ করছো সেটা রাশি, আর যেটা দিয়ে প্রকাশ করছো ভ্যালু বলছো সেটা হচ্ছে একক। বোঝা গেছে? রাশি আর এককের পার্থক্য কি? রাশি হচ্ছে যে বস্তুটা পরিমাপ করছো, বস্তুটার যে পয়েন্ট পরিমাপ করছো। ধরে নাও আমার কাছে 1 বস্তা আলু আছে, ঠিক? এবার আমি 1 বস্তা আলুর কি পরিমাপ করছি? ওজন। তাহলে ওজন বা ভর এটা হচ্ছে রাশি, এটা হচ্ছে কি রাশি। কিন্তু পরিমাপ করে আমি সেটাকে প্রকাশ করছি কি? আমি সেটাকে প্রকাশ করছি 1 বস্তা আলু মানে 50 কেজি। এই যে আমি প্রকাশ করছি 50 কেজি, এটা কি? এটা হচ্ছে একক। বোঝা গেছে? যেটা দিয়ে রাশিকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে একক। আর রাশি কি? বস্তুর যে পোর্শন, যে জায়গাটা, যে জিনিসটা তুমি পরিমাপ করতে পারছো সেটাকে বলা হয় রাশি। ঠিক আছে? সময়, সময় বলো তো কি দিয়ে প্রকাশ করা হয় এসআই পদ্ধতিতে? সেকেন্ড দিয়ে। সেকেন্ড দিয়ে, ভেরি গুড, সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রা, কেউ বলতে পারবে তাপমাত্রা কি দিয়ে প্রকাশ করা হয় এসআই পদ্ধতিতে? কেলভিন। ভেরি গুড, কেলভিন হবে। ভেরি গুড, কেলভিন হবে, কেলভিন। গুড। বৈদ্যুতিক প্রবাহ কি দিয়ে প্রকাশ করা হয়? অ্যাম্পিয়ার। অ্যাম্পেয়ার। অ্যাম্পিয়ার হবে। দীপন প্রাবল্য কি দিয়ে প্রকাশ করা হয়? অলরেডি বলে দিয়েছিলাম, এটা ক্যান্ডেলা। ক্যান্ডেল। আর পদার্থের পরিমাণটাও বলে দিয়েছিলাম পড়াতে পড়াতে, মোল। ঠিক আছে? পদার্থের পরিমাণটা বলে দিয়েছিলাম পড়াতে পড়াতে, মোল দিয়ে প্রকাশ করা হয়। হয়েছে? এই পর্যন্ত সকলে লেখা হয়েছে? হ্যালো সকলে হ্যালো লেখা হয়েছে? আরে হ্যালো অমৃতা। আচ্ছা, এবার হেডিং করো, নেক্সট পয়েন্ট লেখো। দৈর্ঘ্য পরিমাপের সব থেকে ক্ষুদ্রতম একক। লেখো, দৈর্ঘ্য পরিমাপের সব থেকে ক্ষুদ্রতম একক। হেডিং করো। কেউ জানো দৈর্ঘ্য পরিমাপ সব থেকে ক্ষুদ্রতম এককে কি বলে? কি দিয়ে পরিমাপ করা হয় দৈর্ঘ্য? সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি দিয়ে পরিমাপ করা হয়? সেমি। না, না, লেখো ফার্মি। লেখো ফার্মি। সেন্টিমিটার না, ফার্মিটার, ফার্মি। FERMI, ফার্মি। দৈর্ঘ্য পরিমাপের সব থেকে ক্ষুদ্রতম একক হলো ফার্মি। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার Okay, একবার পাচ্ছিলাম না, বলো। এককটায় ফার্মি বললেন, তারপর কি বললেন বলবেন একবার? শুনতে পাচ্ছিলাম না। না, তারপর কিছু বলিনি, ফার্মি বলে ভেবেছি। বলেছি দৈর্ঘ্য পরিমাপের সব থেকে ক্ষুদ্রতম একক ফার্মি। এবার নেক্সট ওখানে একটা ব্র্যাকেট দিয়ে একটা জিনিস লেখো। ওখানে যেখানে ফার্মি লিখেছো ওখানেই ব্র্যাকেট দিয়ে একটা জিনিস লেখো। ওয়ান ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। স্যার একবার বলুন।
1 Fermi equal to 10 to the power minus 15 মিটার। 10 to the power minus 15 লিখতে পারো? এই দেখো দেখে নাও। হ্যাঁ স্যার। 1 Fermi equal to 10 to the power minus 15 মিটার লেখা হয়েছে। হ্যাঁ স্যার। এবার এবার এরই নিচে স্টার মার্ক দিয়ে আরো একটা পয়েন্ট লিখে রাখো, এর সাথেই ব্র্যাকেটের মধ্যে আরো একটা পয়েন্ট লিখে রাখো। ইউনিভার্সকে বাংলায় কি বলে? বলো ইউনিভার্সকে বাংলায় কি বলে বলো? বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই তো? দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে ছোট পরিমাপ হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে ছোট পরিমাপ হলো প্ল্যাঙ্ক লেন্থ। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে ছোট পরিমাপ হলো প্ল্যাঙ্ক লেন্থ। স্টপ। 1 প্ল্যাঙ্ক লেন্থ ইকুয়াল টু 1 প্ল্যাঙ্ক লেন্থ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 35। এটা কেন লেখালাম? বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে ফার্মি অপশন থাকে, কিন্তু কখনো কখনো প্ল্যাঙ্ক লেন্থটাও দিয়ে দেয়। প্ল্যাঙ্ক লেন্থ কোথায় ইউজ হয়? ধরে নাও আন্তর্জাতিক কোথাও কোনো ইয়েতে যে স্পেসের মধ্যে সব থেকে ছোট ডিস্টেন্স মাপার ক্ষেত্রে প্ল্যাঙ্ক লেন্থ ইউজ হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখো। এ পর্যন্ত সবার লেখা হয়েছে তো? সবাই লিখতে পেরেছো? ওকে, লেখো দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক। লিখেছো? দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক লেখো পারসেক। PARSEC, পারসেক। দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক পারসেক। লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এবার ওর সাথে পয়েন্ট দিয়ে আরো কিছু হিন্ট লিখে রাখো। এছাড়াও আরো অন্যান্য বৃহত্তর একক হলো, এছাড়াও আরো অন্যান্য বৃহত্তর একক হলো আলোকবর্ষ, কমা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমি বানান লিখে দিচ্ছি। আলোকবর্ষ তো জানো, আলোকবর্ষকে ইংলিশে কি বলে জানো? লাইট ইয়ার, কমা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট।
এই দুটো কেন বললাম? যদি অপশানে পারসেক না পাও তাহলে লাইট ইয়ার পাবে, লাইট ইয়ার না পেলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পাবে। সব থেকে বড় হচ্ছে পারসেক, তার নিচে আছে লাইট ইয়ার, তার নিচে আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে? অনেক সময় কি করে, বৃহত্তম একক না জানতে চেয়ে কয়েকটা অপশন দিয়ে দেবে, দিয়ে বলে দেবে এগুলোর মধ্যে সব থেকে বৃহত্তর কোনটি, দৈর্ঘ্য পরিমাপে বৃহত্তর একক নিচের অপশনগুলির মধ্যে কোনটি। তার মানে তোমাকে সব থেকে বৃহত্তম জানতে চাইনি, তখন তোমাকে কি করবে, তখন তোমাকে অপশন দিয়ে দেবে এবং সেই অপশনের মধ্যে যেটা সব থেকে বড় সেটা চুজ করতে হবে। সেই জন্য আমি এখানে আরো দুটো নাম লিখিয়ে দিলাম। সেটা কি, সেটা হচ্ছে লাইট ইয়ার আর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। মানে যদি অপশনে কোথাও পারসেক না মেনশন থাকে তাহলে লাইট ইয়ার খুঁজবে, লাইট ইয়ার না থাকলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থাকবে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। বেশ, পরিমাপের ওপর এই কয়েকটা পয়েন্ট আমাদের দরকার ছিল। ঠিক আছে, এরপরে আমাদের যেটা পরিমাপের জায়গাটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের পরিমিতির ওপর। এরপরে আমাদের যেটা পরিমাপের জায়গা শুরু হবে সেটা কিসের ওপর? পরিমিতির ওপর। তো চলো, পরিমাপের এটা ছিল আমাদের একদম ফান্ডামেন্টাল জায়গা, বেসিক জায়গা, যেখান থেকে আমাদের কিছু ছোট ছোট প্রশ্ন করতে পারে। ঠিক আছে, সেই প্রশ্নগুলো কি যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করে দিলাম, খাতাতে লিখেও দিলাম। ঠিক আছে, এবার চলে আসতে হবে অঙ্কের যে জায়গাটা, গণিতের জায়গা, সেটা হচ্ছে পরিমিতি। পরিমাপেরই একটা পার্ট গণিতের রয়েছে, সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি কি? পরিমিতি হচ্ছে কোনো বিভিন্ন জায়গার পরিমাপ। জায়গার পরিমাপ বলতে কি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের শেপের জায়গা হয় বা কভার করা হয়, এরিয়া কভার হয়, সেই জায়গাগুলো আমাদের পরিমাপ করতে হবে। তো প্রথমে আমরা করব ত্রিভুজের পরিমাপ। তো পরিমিতিতে প্রথমে আমরা শুরু করব কি, ত্রিভুজের পরিমাপ। ঠিক আছে, পরিমাপের মধ্যে আমাদের কি কি পড়তে হবে? ত্রিভুজের পরিমাপ, আয়তক্ষেত্রের পরিমাপ, বর্গক্ষেত্রের পরিমাপ। তো আমরা প্রথমে আজকে শুরু করে নিচ্ছি কিসের পরিমাপ দিয়ে? ত্রিভুজের পরিমাপ। এবং ত্রিভুজের পরিমাপের ওপর বেশ কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক, দেন সেই ফর্মুলাগুলোর উপর বেস করে অঙ্ক করতে হবে। তো চলো আজকে আমরা ত্রিভুজের পরিমাপের মধ্যে প্রথমে দেখে নেব ত্রিভুজ কি জিনিস, কোন ত্রিভুজকে কি ত্রিভুজ বলে, ত্রিভুজের কি কি ভাগ আছে, এগুলো দেখে নেব। তারপর সেই বেসিসে নেক্সট ক্লাসে ফর্মুলা এবং ফর্মুলা ওরিয়েন্টেড অঙ্ক ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো ত্রিভুজ কি, লেখো ত্রিভুজের পরিমাপ হেডিং করেছো? হ্যাঁ স্যার। এবার ত্রিভুজের ডেফিনেশন লেখো। ত্রিভুজ লেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। লেখা হয়েছে। তো ত্রিভুজ কেমন দেখতে হয় আশা করছি এটুকু সকলের আমাদের মনে আছে। বলো তাহলে ত্রিভুজ আমাদের এরকমই দেখতে হয় তো? দেখো তো, সরি,
দাঁড়াও, বেঁকে গেল। যাই হোক, হলো কিছু একটা। এটা এখন সোজা হচ্ছে না, সিস্টেমটা গড়বড় করছে। চলো এটা ছেড়ে দাও, আমি এমনি এঁকে দিচ্ছি। এই আমাদের ত্রিভুজ, ঠিক আছে? এই আমাদের ত্রিভুজ। আজকে আহ এটাতে একটু ডিস্টার্ব করছে, সোজা হচ্ছে না লাইনগুলো। চলো, এটা ত্রিভুজ। ওকে, ত্রিভুজ মানে কি? তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি সি। এবার দেখো, যখনই তুমি তিনটে বাহুকে কানেক্ট করছো, তখন দেখো তিনটে কোণ তৈরি হয়ে যাচ্ছে। যখনই তিনটে বাহুকে কানেক্ট করছো তখনই তিনটে কর্নার তৈরি হয়ে যাচ্ছে। এবং মনে রাখবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। লিখে রাখো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে? এবার বাহু ভেদে ও কোণ ভেদে ত্রিভুজ তিন রকমের হয়। ঠিক আছে? ত্রিভুজের দু রকমের প্রকারভেদ হয়, একটা হচ্ছে বাহু ভেদে, একটা হচ্ছে কোণ ভেদে। লেখো, নেক্সট পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে লেখো। লেখো, বাহু ভেদে ও কোণ ভেদে। বাহু ভেদে ও কোণ ভেদে যথাক্রমে ত্রিভুজ। বাহু ভেদে ও কোণ ভেদে যথাক্রমে ত্রিভুজ তিন প্রকারের হয়। বাহু ভেদে ও কোণ ভেদে যথাক্রমে ত্রিভুজ তিন প্রকারের হয়। দিয়ে হেডিং করো বাহু ভেদে। দিয়ে নেক্সট লাইনে হেডিং করো বাহু ভেদে। বাহু ভেদে ও কোণ ভেদে ত্রিভুজ কি বললাম? যথাক্রমে তিন রকমের, মানে বাহু ভেদেও তিন রকমের হয়, কোণ ভেদেও তিন রকমের হয়। দিয়ে হেডিং করতে বললাম বাহু ভেদে। বাহু ভেদে তিন রকমের কি কি হয়? বাহু ভেদে তিন রকমের হয় সমবাহু ত্রিভুজ। বাহু ভেদে তিন রকমের কি কি হয়? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর থার্ড কি হয়? সমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। বাহু ভেদে এবং কোণ ভেদে যথাক্রমে ত্রিভুজ তিন রকমের হয়। বাহু ভেদে হেডিং করো, দিয়ে এইভাবে লিখে নাও অ্যারো দিয়ে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার একটা একটা করে এক্সপ্লেনেশন। ফার্স্ট, 1 নম্বর সমবাহু ত্রিভুজ। 1 নম্বরে লেখো সমবাহু ত্রিভুজ। 1 নম্বরে লেখো সমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে তিন রকমের পেলে, কি কি? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ঠিক? এবার সমবাহু ত্রিভুজ দিয়ে লেখো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। হয়েছে? হ্যাঁ স্যার। দিয়ে পাশে একটা ছোট্ট করে তিনটে বাহুকে মোটামুটি ভাবে সমান নিয়ে একটা ত্রিভুজের ছবি এঁকে ফেলো। তিনটে বাহুকে মোটামুটি হাতেরই অ্যাডজাস্টমেন্ট সমান নিয়ে একটা ছবি এঁকে ফেলো, তাহলে সেটা হয়ে যাবে সমবাহু ত্রিভুজের ছবি। দিয়ে এবিসি নাম দিয়ে দাও। তিনটে বাহুকে ইকুয়াল, তিনটে বাহুকে একই মার্ক করো। দিয়ে পাশে লেখো এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। দিয়ে নেক্সট পয়েন্টে ওর সাথেই লিখবে, সমবাহু ত্রিভুজের মধ্যেই লিখবে, সমবাহু ত্রিভুজের মধ্যেই নেক্সট পয়েন্ট করে লিখবে, সমবাহু ত্রিভুজের মধ্যেই নেক্সট পয়েন্ট করে লিখবে, এই ত্রিভুজের প্রতিটি কোণ সমান। এই ত্রিভুজের প্রতিটি কোণ সমান। এই ত্রিভুজের প্রতিটি কোণ সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি।
এই ত্রিভুজের প্রতিটি কোণ সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হেডিং দাও, নেক্সট হেডিং দাও সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে মার্ক করে লিখে রাখবে, হ্যাঁ, কোনগুলোতে 60 ডিগ্রি করে লিখে রাখবে। সমবাহু ত্রিভুজের যেখানে ছবি এঁকেছে ওখানে 60 ডিগ্রি করে লিখে রাখবে। নেক্সট হেডিং দাও সমদ্বিবাহু ত্রিভুজ। লেখো যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দিয়ে যেভাবে সমবাহু ত্রিভুজ এঁকেছিলে এবার সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো কি করবে, সমবাহু ত্রিভুজের দুটো বাহু সমান ছিল, সরি, সমবাহু ত্রিভুজের সবকটি বাহু সমান ছিল, তাই সবকটাকে সমান করে রেখেছিলে। এবার কি করবে, এবার যে কোনো দুটো বাহুকে সমান করে একটা ত্রিভুজের ছবি আঁকার চেষ্টা করো। আমার আজকে আঁকতে খুব অসুবিধা হচ্ছে, তাই তোমাদের বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দুটো বাহু সমান করে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করো। আমি এখানে কি করলাম, এই দুটো বাহুকে সমান করার চেষ্টা করেছি। এবিসি ত্রিভুজ, যেখানে এবি আর এসি বাহুকে আমি সমান করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে এবার পাশে লিখে রাখবে, পাশে লিখে রাখবে এ বি ইকুয়াল টু এসি, পাশে লিখে রাখবে এ বি ইকুয়াল টু এসি। দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে আরো একটা পয়েন্ট অ্যাড করবে, দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে আরো একটা পয়েন্ট অ্যাড করবে। লেখো এই ত্রিভুজের সমান বাহু দুটি, এই ত্রিভুজের সমান বাহু দুটি অপর বাহুর সাথে যে কোণ করে। কি লিখবে, এই ত্রিভুজের সমান বাহু দুটি অপর বাহুর সাথে যে কোণ করে সেই কোণগুলির মানও সমান হয়। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে ছবি অনুযায়ী বলো তো সমান বাহু দুটো কোনগুলো ছিল আমাদের? এবি ও এসি। এবি আর এসি। তাহলে এই এবি আর এসি তৃতীয় বাহুর সাথে কোথায় কোথায় কোণ করছে? এখানে একটা কোণ আর এখানে একটা কোণ, তাই তো? তাহলে কোন কোন দুটো সমান হবে? কোণ এ বি আর এসিবি এসিবি। আর এসিবি, এই দুটো কোণ সমান হয়েছে। নেক্সট লেখো বিষম বাহু ত্রিভুজ। নেক্সট লেখো বিষম বাহু ত্রিভুজ। সবাই লিখছো তো ঠিক করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, না এমনি মুখে মুখে হ্যাঁ স্যার বলে দিচ্ছ, দিয়ে বসে বসে আছো, লিখছো না কোনটা? স্যার একদমই না। হ্যাঁ স্যার লিখছি। বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি হঠাৎ করে একদিন দেখতে চাইবো, তাহলেই বুঝতে পারবো কে লিখেছো কে লেখনি। চলো নেক্সট পয়েন্ট লেখো বিষম বাহু ত্রিভুজ। তোমাদের সুবিধার জন্য লিখিয়ে দিচ্ছি, কারণ এগুলোর উপর থেকে ছোট ছোট কোশ্চেন আসে এক্সামে অনেক সময়। বিষম বাহু ত্রিভুজ লেখো যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে।
দিয়ে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকো, অর্থাৎ তিনটে বাহুকে অসমান করে একটা ত্রিভুজ এঁকে ফেলো। তিনটে বাহুকে অসমান করে একটা ত্রিভুজ এঁকে ফেলো। এই হয়ে গেল একটা বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যে ত্রিভুজে তিনটে বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, এক সেকেন্ড। বিষমবাহু ত্রিভুজ যেখানে লিখেছো তার নিচে একটা পয়েন্ট করে লেখো, তার নিচে একটা পয়েন্ট করে লেখো বাহু ভেদে ত্রিভুজ গঠনের শর্ত। বাহু ভেদে ত্রিভুজ গঠনের শর্ত। বিষমবাহু ত্রিভুজের ডেফিনেশন লেখা হয়েছে, ছবি আঁকা হয়েছে, তার নিচে একটা পয়েন্ট করে লেখো বাহু ভেদে ত্রিভুজ গঠনের শর্ত। লেখো যে কোনো দুটি বাহুর যোগফল, যে কোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ওখানে শর্তের নিচে আর একটা শর্ত লেখো। শর্ত যেটা লিখলে ওর নিচে আর একটা শর্ত লেখো, শর্ত নাম্বার 2 লেখো। যে কোনো দুটি বাহুর অন্তর্ফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। স্যার আরেকবার বলুন। যে কোনো দুটি বাহুর অন্তর্ফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। ওকে, তাহলে ত্রিভুজ গঠনের বাহুভেদে দুটো শর্ত পেলে, কি শর্ত পেলে বলো? যে কোনো দুটো বাহুকে যদি যোগ করি সেটা থার্ড বাহুর থেকে বড় হতে হবে, অথবা যে কোনো দুটো বাহু যদি আমি বিয়োগ করি তাহলে থার্ড বাহুর থেকে ছোট হতে হবে। বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ছোট হবে, যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। কি বললাম? দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ছোট হবে, আর যদি যোগফল নাও যোগফলকে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, তবেই ত্রিভুজ তৈরি হওয়া সম্ভব। এবার এখানে একটা কোশ্চেন লেখো, এই কন্ডিশনের উপর বেস করে একটা কোশ্চেন লেখো। লেখো যদি কোনো একটি ত্রিভুজের, যদি কোনো একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে তিনটি বাহু যথাক্রমে
7 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটি তৈরি হওয়া সম্ভব? না স্যার। কেন না, বোঝাও আমাকে। 8 এর সাথে 15 হচ্ছে, দুটো বাহু যোগ করলে হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা ছোট কম হচ্ছে। একদম। তাহলে এক্সপ্লেনেশনে লিখে রাখো, তৈরি হওয়া সম্ভবের নিচে এক্সপ্লেনেশন লিখে রাখো। এক্ষেত্রে যদি যে কোনো দুটি বাহু, এক্ষেত্রে যদি যে কোনো দুটি বাহু 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার নিই, তাহলে তাদের যোগফল ইকুয়াল টু 15 সেন্টিমিটার, যেটি কোথায় শুনতে পেলে না বলো, কতদূর লিখতে পেরেছো? কোশ্চেনটা লিখতে পেরেছো? কোশ্চেনটা আপনি একবার লেফট হয়ে জয়েন করুন, লেফট হয়ে জয়েন করুন। কোশ্চেনটা কি লিখতে পেরেছো? স্যার এখন কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। বেশ, উত্তরটাই লেখো। উত্তরটা যেটা বলছি উত্তরটা লিখে নাও। ত্রিভুজটি তৈরি হওয়া সম্ভব নয়। উত্তরে লেখো, ত্রিভুজটি তৈরি হওয়া সম্ভব নয়। কারণ ত্রিভুজটি তৈরি হওয়া সম্ভব নয় কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি, কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি লেখা হয়েছে, হ্যাঁ যদি 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার নিই, তাহলে হ্যালো স্যার। বলো হ্যালো বলো স্যার, আমি লিখতে পারিনি, একবার বলো দুটি তোমার খুব কথা খুব এক্ষেত্রে হচ্ছে। হ্যালো স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? পাচ্ছি, বলো। এক্ষেত্রে 8 সেন্টিমিটার এখান থেকে বলুন। আমি পুরোটাই বলছি, লিখে নাও। যে যেখান থেকে লিখতে পারো লিখে নাও। প্রথম থেকে পুরোটাই বলে দিয়েছি, কিছুটা আমি বলেও দিয়েছি, সেখান থেকে লিখে নাও। কি বললাম? কারণ যদি যে কোনো দুটি বাহু 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার নিই, তাহলে তাদের সমান 15 সেন্টিমিটার, যেটি তৃতীয় বাহু 16 সেন্টিমিটার অপেক্ষা ক্ষুদ্রতর। হয়েছে? হ্যাঁ স্যার। লেখা হয়েছে এবার? হ্যাঁ ওকে।
তাহলে এখানে আমরা কি হ্যাঁ দেখতে স্যার, পেলাম, complete। 7 আর 8 কে যদি যোগ করে দিই, আমাকে কন্ডিশনে জানা আছে, কি জানা আছে, যে কোনো দুটো বাহু যোগ করলেই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। তো এখানে একটা বাহু ছিল 7, একটা বাহু ছিল 16, একটা বাহু ছিল 8। তো তুমি যদি 7 আর 8 কে যোগ করো, 16 থেকে তো বড় হচ্ছে না, কিন্তু কন্ডিশন বলছে একটা ত্রিভুজে যে কোনো তুমি দুটো বাহুকে নিয়ে নাও, তাদের যোগফল থার্ড বাহুর থেকে বড় হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পেলাম 7 আর 16 নিলে থার্ড বাহুর থেকে বড় হচ্ছে, 7 আর 16 যোগফল হয় 23, থার্ড বাহু 8 এর থেকে বড় হচ্ছে। কিন্তু যখনই আমি 7 আর 8 কে দুটো বাহুকে যোগ করব, তখন আর তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে না, তাই এই ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার বাকিটা হচ্ছে নেক্সট ডে তে পড়াবো। হেডিং জাস্ট লিখে রাখো, আমি কি পড়াবো হেডিং একটু লিখে রাখো, যেটা পড়াবো হেডিং একটু লিখে রাখো, আমাকে মনে করাবে, লিখে রাখো। বাহুর পরিমাপ দেওয়া থাকলে, বাহুর পরিমাপ দেওয়া থাকলে সেটি থেকে ত্রিভুজের প্রকারভেদ নির্ণয়ের শর্ত, বাহুর পরিমাপ দেওয়া থাকলে সেটি থেকে ত্রিভুজের প্রকারভেদ নির্ণয়ের শর্ত, এটা হেডিং করে রাখো, নেক্সট ডে ক্লাসে ডিসকাস করবো এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো গুড নাইট, আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে ওখান থেকে আবার স্টার্ট হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট ওকে। স্যার।